ভিডিওর শুরুতেই একটা বিশেষ সতর্কবার্তা। আপনি যদি দুর্বল মনের মানুষ হন তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। আমার এই চ্যানেলে আরও অনেক ঘটনা বা কাহিনী রয়েছে, আপনি গিয়ে সেগুলো দেখতে পারেন। সুনিন্দর কলির জিজ্ঞাসাবাদের প্রথম উত্তরটা ছিল যে 17 জন বাচ্চা নিখোঁজ হয়েছে, সুনিন্দর কলি তাদেরকে মারার পর তাদের বুকের ভিতর থেকে কলিজা বের করে তার রান্নাঘরে প্রেসার কুকারে সেদ্ধ করে সে নিজে খেয়েছে। কতটা ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। এক পুলিশ কর্মীর বয়ান অনুযায়ী তিনি বলেন, এই কথাটা শোনার পর আমরা শুধু তার দাঁতের দিকে দেখছিলাম, যে নরখাদক আর আদমখোর দেখতে কেমন হয়। তিনি আরো বলেন যে ঘৃণার সাথে সাথে তাকে দেখে ভয়ও লাগছিল। ওই 10 জনের টিমের জিজ্ঞাসাবাদের পর সমস্ত ঘটনা সামনে আসে। সুনিন্দর কলি উত্তরাখণ্ড থেকে দিল্লি আসার পরেও সমস্ত ব্যাপার প্রায় ঠিকঠাকই ছিল। প্রথম সমস্যার সূত্রপাত হয় যখন মনীন্দ্র সিং পান্ডের ওই D5 এর বাড়িতে নতুন নতুন মেয়েদেরকে নিয়ে আসতো। রাত্রের দিকে নেশা করার পর চাকর সুনিন্দ্র তার মালিকের কীর্তিকলাপ লুকিয়ে লুকিয়ে দেখত। জয় হিন্দ বন্ধুরা। আচ্ছা, এমন ঘটনা যদি শোনেন যে একজন বাড়ির মালিক সে শুধুমাত্র মহিলাদেরকে নিয়ে আয়েশ করে, আর তার একমাত্র চাকর সে শুধুমাত্র মালিকের বাড়িতে না থাকা সুযোগ নিয়ে 8 থেকে 14 বছরের বাচ্চাদেরকে ভুলিয়ে সেই বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে খুন, তারপর সেই মৃতদেহের ওপর অত্যাচার, এবং তারপরে বাথরুমে নিয়ে গিয়ে পিস পিস করে কেটে প্রেসার কুকারে রান্না করে খায়। ওই এলাকাতে প্রায় 16 থেকে 17 জন বাচ্চা নিখোঁজ হয়। তাদের প্রত্যেকের সঙ্গেই প্রায় এই ঘটনাই হয়েছিল। এই ঘটনার সত্যতা সংবাদ মাধ্যমে আসার পর দিল্লি তথা সারা ভারতবর্ষ এই ঘটনা দেখে চমকে উঠেছিল, যেটা সারা ভারতবর্ষে নিঠারি কাণ্ড বা নিঠারি কিলিং কেস নামে পরিচিত। এই ঘটনা ঘটার পর কেউ ভাবতেই পারেনি যে এরকম ব্যাপারও হতে পারে। এই কেস প্রথম মানুষের কাছে প্রকাশ হয় 1 জানুয়ারি 2007। দিল্লির কাছে নয়ডা এলাকাতে একটা জায়গা যার নাম নিঠারি, একটা ছোট্ট গ্রাম, জনসংখ্যাও বেশ কম। গ্রাম শুরুর আগে মাঝখান বরাবর একটা রাস্তাটার বাঁ দিকে একটা কলোনি, আর ডান দিকে নিঠারি গ্রাম। 2006 জানুয়ারি মাস। হঠাৎ করেই নিঠারি গ্রাম থেকে 8 থেকে 14 বছরের বাচ্চা নিখোঁজ হওয়া শুরু হয়। যেমনটা ধরতে পারেন 7 বছর, 8 বছর, 9 বছর থেকে 14 বছর। একটি মাত্র মেয়ে যার বয়স 16 বছর। 16 বছরের মেয়েটি বাদে বাকি সবাই মোটামুটি ছোট। এই ঘটনা চলতে থাকে 2006 জানুয়ারি মাস থেকে শুরু করে 2006 ডিসেম্বর মাস পর্যন্ত। বাচ্চাগুলি নিখোঁজ হয়ে যাওয়ার পর বাচ্চাদের পরিবার পরিজন সবাই ওই নিঠারি পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লেখায়। যারা নিখোঁজ হয় তারা প্রত্যেকেই গরিব পরিবারের ছেলে মেয়ে। তাই হয়তো নিঠারি পুলিশ এই ব্যাপারটাকে খুব হালকাভাবে নেয়। এদের মধ্যে কারোর মা বাবা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে, আবার কেউ অটো ড্রাইভার, আবার কেউ দিনমজুর। প্রত্যেকেই প্রায় ছোটোখাটো কাজ করে। নিঠারি পুলিশের হয়তো মনে হয়েছে তারা হয়তো পালিয়ে টালিয়ে গেছে, হয়তো ঠিক ফিরে আসবে। ওই এলাকাতে এইভাবেই একটার পর একটা নিখোঁজের সংখ্যা বাড়তে থাকে। 2006 জানুয়ারি মাস থেকে 2006 মে মাস পর্যন্ত প্রায় 10 থেকে 12 জন বাচ্চা নিখোঁজ। তারিখটা 7ই মে। ওই দিনই নিঠারি গ্রাম থেকে পায়েল বলে একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর ওই পায়েলেরই বাবা নন্দলাল সে যায় পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাতে। নন্দলালের কাছ থেকে সমস্ত কথা শুনে নিঠারি পুলিশ একটা রিপোর্ট লেখে। রিপোর্ট লেখার পর একটু আধটু ইনভেস্টিগেট করেই ব্যাপারটাকে ছেড়ে দেয়। নন্দলালকে বলে পরে এসে খোঁজ নেবেন। ব্যাপারটা শোনার পর নন্দলাল বাবু কিন্তু পুলিশকে খুব প্রেসার দেয় তার মেয়েকে খোঁজার জন্য। সে পুলিশের কাছ থেকে উত্তর পায়, তোমার মেয়ে নিশ্চয়ই কারোর সঙ্গে চলে গেছে, ঠিক ফিরে আসবে। এই ব্যাপার পুলিশের কাছে শোনার পর নন্দলাল বাবু কিন্তু অন্য সব মা বাবার মতো বাড়ি ফিরে যায়নি। সে ওই পুলিশ স্টেশন থেকেই ওখানকার আদালতে যায়। ওখানে গিয়ে একটা উকিল ঠিক করে। জজ সাহেবকে বলে, 7 মে থেকে আমার মেয়ে নিখোঁজ। আমি রিপোর্ট লেখানোর পরেও নিঠারি পুলিশ ঠিকঠাকভাবে আমার মেয়েকে খুঁজছে না। বলতে গেলেই বলছে হয়তো কারোর সঙ্গে চলে গিয়েছে, ঠিক ফিরে আসবে। নন্দলাল তার সঙ্গে জজ সাহেবকে এটাও বলে যে ওই এলাকা থেকে অনেক বাচ্চাই নিখোঁজ হয়েছে, তাদেরও ঠিকঠাকভাবে খোঁজা হয়নি। নন্দলালের কাছ থেকে সমস্ত ব্যাপারটা জজ সাহেব খুব ভালোভাবে শোনেন। সঙ্গে সঙ্গে নয়ডা পুলিশকে অর্ডার দেওয়া হয় যে এই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব FIR করার জন্য। নয়ডা পুলিশ কোর্টের অর্ডার পাওয়ার পর বয়ান দেয় যে কার ওপর FIR করবে। এই কথা পুলিশের কাছে শোনার পরই নন্দলাল বাবু নিজেই পুলিশকে কিছু তথ্য আর প্রমাণ দেয়। তার সঙ্গে পুলিশকে একটা কাহিনী শোনায় যে 7 মে 2006 পায়েল সন্ধ্যা 6টার সময় নিজের বাড়ি থেকে একটা রিক্সায় ওঠে। ওই রিক্সা করে সে নিঠারির 31 কলোনির একটা D5 বাড়িতে যায়। রিক্সাওয়ালা D5 বাড়ির সামনে দাঁড়ায়
পায়েল রিক্সা থেকে নামার পর সেই রিক্সাওয়ালাকে বলে, আপনি এখানেই 2 মিনিট দাঁড়ান, আমি ওই বাড়ি থেকে ঘুরে এসে আপনাকে ভাড়া মেটাচ্ছি। পায়েল ওই বাড়িতে যাওয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিট পেরিয়ে যায়, কিন্তু সে আর ফিরে আসেনি। 15 মিনিট পেরিয়ে যাওয়ার পর রিক্সাওয়ালা ধৈর্য হারিয়ে ওই D5 বাড়িতে বেল বাজায়। বাড়ির ভিতর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসে। রিক্সাওয়ালা সেই ব্যক্তিকে দেখে বলে, একটা মেয়ে আমাকে এখানে দাঁড়াতে বলে বাড়ির ভিতরে গেল। সে আমাকে বলল যে এখানে দাঁড়াও, আমি এসে পয়সা দিচ্ছি। আমি এখানে 15 মিনিট অপেক্ষা করছি, কোথায় সে? বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসা ওই ব্যক্তি বলে, ওই এখানে কেউ আসেনি তো। রিক্সাওয়ালা বলে যে না, ও ভিতরেই গিয়েছে। এবার ওই বাড়ির ভিতর থেকে আসা ওই ব্যক্তি বলে, না, কেউ আসেনি, আর যে এসেছিল সে অনেকক্ষণ আগেই চলে গিয়েছে। রিক্সাওয়ালা উত্তর দেয় যে আমি বাড়ির মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি, আমি কাউকে বেরোতে দেখিনি, সে ভেতরেই আছে। আবার ওই ব্যক্তি উত্তর দেয় যে না, সে অনেকক্ষণ আগে চলে গেছে। পরে জানা যায় যে ব্যক্তি বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসেছিল আর ওই রিক্সাওয়ালাকে বলেছিল যে না, এখানে কেউ আসেনি, সেই ব্যক্তির নাম সুনিন্দর কলি। সে ওই বাড়িরই কাজের লোক। ঠিক তারপরেই ভাড়া না পেয়ে ওই রিক্সাওয়ালা ওখান থেকে চলে যায়। নন্দলাল অর্থাৎ পায়েলের বাবা একটু আধটু শিক্ষিত। যেটা পুলিশের করা উচিত ছিল সেটা নন্দলাল নিজেই করে ফেলেছে। পুলিশের কাছে রিপোর্ট লেখানোর পর যখন সে নিজে দেখে যে পুলিশ এই ব্যাপারে কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছে না, তখন সে নিজেই তার মেয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। নন্দলাল বহু মানুষকেই জিজ্ঞাসাবাদ করে। সে জানতে পারে যে তার মেয়ে পায়েল রিক্সা করেই গিয়েছিল। খুব খোঁজাখুঁজি করার পর নন্দলাল সেই রিক্সাওয়ালাকে পায়। তার কাছ থেকেই সমস্ত কথা জানতে পারে। ওই রিক্সাওয়ালা নন্দলালকে বলে যে তার রিক্সা করেই পায়েল D5 পর্যন্ত গিয়েছিল। বাড়ির ভিতরে প্রবেশ করার পর সে আর ওখান থেকে বের হয়নি। রিক্সাওয়ালা আরও নন্দলালকে বলে যে আমি গিয়েছিলাম জিজ্ঞাসা করতে, কিন্তু ওই বাড়ির লোকটা বলল এখানে কেউ আসেনি, আর যে এসেছিল সে অনেক আগে চলে গেছে। এই সমস্ত বয়ান নন্দলাল একটা কাগজে লিখে FIR এর জন্য জমা দেয় নয়ডা পুলিশের কাছে। পুলিশ খোঁজ করে জানতে পারে যে ওই বাড়ির মালিকের নাম মনীন্দ্র সিং পান্ডের। মনীন্দ্র সিং এর আসল বাড়ি পাঞ্জাব। সে কোটি কোটি টাকার মালিক, যথেষ্ট ভালো পরিবার। মাসের বেশ কিছু সময় সে নিজের ব্যবসার কাজের জন্য আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপে গিয়ে থাকেন। মনীন্দ্র সিং পান্ডের FIR হওয়ার কথা জানতে পারার পর তদন্ত স্থগিত করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এলাহাবাদ হাইকোর্টে পৌঁছায়। যেহেতু নিচু আদালত FIR এর নির্দেশ দেয়, তাই সে আর সেখানে যায়নি। তাছাড়া নয়ডা পুলিশের সঙ্গেও বেশ দোস্তি ছিল এই মনীন্দ্র সিং পান্ডের। কিন্তু এলাহাবাদ হাইকোর্ট বলে যখন FIR হয়েইছে তখন তদন্ত করতে দোষ কোথায়। হাইকোর্টে যাওয়ার পরেও মনীন্দ্র সিং পান্ডের এই তদন্ত আটকাতে পারেনি। এদিকে যেহেতু FIR হয়েছে তাই পুলিশেরও কিছু করার নেই, তদন্ত তাদেরকে করতেই হবে। এই সমস্ত ঘটনা হতে হতে 7 মে থেকে তারিখ চলে আসে 31শে ডিসেম্বর। নন্দলাল বাবু প্রথমে পুলিশ, তারপরে কোর্ট, আবার পুলিশ, FIR, এই সমস্ত করতে করতে কেটে যায় প্রায় 7 মাস। ঠিক তারপরেই নন্দলাল আবার একটা বুদ্ধি বের করে। নিঠারি গ্রামে যতজন বাচ্চা নিখোঁজ হয়েছে সমস্ত পরিবারের কাছে গিয়ে পরিবারের লোকজনকে নিয়ে সে হাজির হয় নয়ডা পুলিশ স্টেশনে। প্রায় 15 থেকে 17টি পরিবার পুলিশকে খুব চাপ দেয় এই ঘটনা তদন্ত করার জন্য। আবার 7 মে থেকে ডিসেম্বর মাস আসা পর্যন্ত আরও 4টি বাচ্চা নিখোঁজ হয়। ডিসেম্বর 2006 পর্যন্ত মোট সংখ্যা গিয়ে দাঁড়ায় 17টি। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে খুব চাপে পড়েই নয়ডা পুলিশের একটা টিম ঠিক করে যে নিঠারি গ্রামের আশেপাশে জিজ্ঞাসাবাদ করবে। এই জিজ্ঞাসাবাদে একটা খুব কমন ব্যাপার উঠে আসে, যেটা সকলের মুখেই একই কথা। কেউ স্কুল থেকে ফেরার সময়, আবার কেউ খেলতে যাওয়ার সময়, আবার কেউ সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছিল। সকলকেই শেষ দেখা যায় ওই নিঠারি গ্রামের D5 বাংলোর কাছে। তারপর থেকেই তারা সকলেই নিখোঁজ। এখানে পুলিশ খুব একটা আজব সমস্যায় পড়ে যায়। ভাবতে থাকে প্রত্যেক বাচ্চাকেই শেষবার কেন D5 বাড়ির সামনে দেখা যায়। তদন্ত করে পুলিশ জানতে পারে যে D5 বাড়িতে মাত্র 2টি লোক বসবাস করেন। একজন হচ্ছে বাড়ির মালিক মনীন্দ্র সিং পান্ডের এবং দ্বিতীয়জন তার কাজের লোক বা চাকর সুনিন্দর কলি। 2000 সালের প্রথমের দিকে মনীন্দ্র সিং পান্ডের এই বাড়িটাকে কেনে। কিছুদিন তার স্ত্রী এবং পুত্র সকলকে নিয়েই ওই D5 এর বাড়িতে সে বসবাস করত। পরবর্তীকালে মনীন্দ্র সিং এর ফ্যামিলি পাঞ্জাবের বাড়িতে চলে যায়। ঠিক তারপরেই মনীন্দ্র সিং পান্ডের তার এক বন্ধু যে কর্নেল, তাকে বলে যে তার জন্য একটা বিশ্বস্ত কাজের লোক খুঁজে দিতে। ওই কর্নেল সাহেব 2003 সালে মনীন্দ্র সিং পান্ডের কাছে
সুনিন্দর কলি বলে একটি কাজের লোককে পাঠায়। সুনিন্দর কলির বাড়ি উত্তরাখণ্ডের পালমোড়া জেলায়। বাড়িতে তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী এবং দুটি বাচ্চা। 2000 সালে কাজ খোঁজার জন্য সুনিন্দর কলি দিল্লি আসে। ভাগ্যক্রমে এক কর্নেল সাহেবের বাড়িতে রান্নার কাজ পায়। পরবর্তীকালে ওই কাজের লোককে কর্নেল সাহেব তার বন্ধু মনীন্দ্র সিং পান্ডেরের কাছে ওই D5 বাড়িতে পাঠায়। সেখানে আসার পরে 2003 থেকে ওই D5 বাড়িটির সমস্ত দেখাশোনার ভার পায় সুনিন্দর কলি। মনীন্দ্র সিং পান্ডের কখনো 15 দিন, কখনো 1 মাস, আবার কখনো 7 দিন পর পর ওই D5 বাড়িতে আসতো। এবার প্রশ্ন, মনীন্দ্র সিং পান্ডের তার ওই D5 বাড়িতে কিছুদিন পর পর কেন আসতো? তদন্ত হওয়ার পর জানা যায় সে আয়েশ করার জন্য ওই বাড়িতে আসতো। যখনই মনীন্দ্র সিং D5 ওই বাড়িতে আসে, সে তখনই নয়ডা, দিল্লির সমস্ত দালালদের ফোন করে। তাদের ফোন করে সে কল গাল পাঠাতে বলে। 2 থেকে 3 দিন ওই বাড়িতে থাকার পরেই আবার সে সেখান থেকে চলে যায়। খুব সহজ কথায় বলতে গেলে ওই বাড়িটা আয়েশ আর আনন্দ করার জন্য কিনেছিল মনীন্দ্র সিং। 30শে ডিসেম্বর পুলিশ প্রথম ঠিক করে D5 ওই বাড়িতে গিয়ে তল্লাশি চালাবে। যেহেতু মনীন্দ্র সিং অর্থনৈতিকভাবে খুব সচ্ছল ছিল, তাই পুলিশের ওপরেও খুব প্রেসার ছিল। 31শে ডিসেম্বর সকালবেলা পুলিশের একটা টিম নিঠারির ওই D5 বাড়িতে পৌঁছায়। সকাল থেকে তল্লাশি চালিয়ে পুলিশ সেখান থেকে কিছুই উদ্ধার করতে পারেনি। বাড়িটির পিছন দিকে ছাদে ওঠার জন্য একটা লোহার সিঁড়ি লাগানো, ঠিক তার পাশেই একটা কাঁচা লম্বা নালা বয়ে গেছে। যেহেতু ওই নালা বাড়ির পিছন দিকে, তাই কোনো পুলিশের ওই নালার দিকে নজর পড়েনি। ওই নালা এতটাই নোংরা যে কোনোদিন ওই নালা সাফাই হতো না। যদি বৃষ্টির জল পড়ে নালা ধুয়ে যায় তো ভালো, না হলে বেশ নোংরা অবস্থা। পুলিশ ওই বাড়িতে তল্লাশি করতে যাওয়ার পর ওখানকার কিছু সাধারণ মানুষও সাহস করে এগিয়ে আসে পুলিশের কাছে। তারাও দেখতে থাকে কিভাবে তল্লাশি করছে পুলিশ। সাধারণ মানুষও পুলিশের সঙ্গে খোঁজাখুঁজি করে, কিন্তু তখনও পুলিশের হাত সম্পূর্ণভাবে খালি। এদেরই মধ্যে একজন সাধারণ মানুষ হঠাৎ করে দেখতে পায় যে বাড়ির পিছনের দিকে দুর্গন্ধযুক্ত নালাতে কয়েকটা মাঝারি সাইজের পলিথিন পড়ে রয়েছে। পলিথিন বা চিকচিকিগুলো পড়ে আছে ঠিক D5 পিছনে। পলিথিনগুলো দেখতে কিছুটা জামা কাপড় পলিথিন ব্যাগের মতো, সবকটাই মোটামুটি একই সাইজের। ব্যাপারটা লক্ষ্য করার পরেই ওই সাধারণ মানুষ বাড়ির সামনে এসে এক পুলিশ কর্মীকে বলে। ব্যাপার দেখার পরেই একটা বড় সাইজের লাঠি আনতে বলা হয়। লাঠি আসার পর সেই বড় লাঠিটার সঙ্গে একটা ছোট সাইজের লাঠি বাঁধা হয়। গাছ থেকে ফল পাড়ার সময় যেমন আঁকশি লাঠির প্রয়োজন হয়, ঠিক তেমনি খুব সাবধানতার সঙ্গে ওই আঁকশি লাঠিটাকে দিয়ে ওই নালা থেকে একটা পলি ব্যাগকে টেনে উপরে তোলা হয়। দেখা যায় বেশ ভারী ওই পলি ব্যাগটা। আস্তে আস্তে খুব সাবধানের সঙ্গে ওই ব্যাগটাকে খোলা হয়। খোলা মাত্র সকলের চোখ কপালে। দেখা যায় পলিথিনের ভিতর একটা বাচ্চার কাটা মাথা, তার সাথে হাতের কবজি থেকে আঙুলগুলো, একই সাথে একটা গোড়ালি থেকে পায়ের পাতা, যার মধ্যে তখনও আঙুলগুলো জুড়ে রয়েছে। ব্যাপার দেখার পর সেখানে থাকা পুলিশ কর্মী এবং সাধারণ মানুষের মাথা ঘুরে যায়। তৎক্ষণাৎ ওই পুলিশ কর্মী সিনিয়র অফিসারকে ফোন করে খবর দেন। সিনিয়র অফিসার আসার পর দেখেন ওই খালের মধ্যে বিভিন্ন রঙের পলিথিন পড়ে রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগটাই কালো। সঙ্গে সঙ্গে সাফাই কর্মীকে খবর দেওয়া হয়। সাফাই কর্মী আসার পর তাকে নামানো হয় ওই নালাতে। খুব সাবধানের সঙ্গে একটা একটা করে সমস্ত পলিথিন তুলে নিয়ে আসা হয় উপরে। প্রথমবারে প্রায় 40টা পলিথিন তুলে নিয়ে আসা হয়। যখন সেই 40টা পলিথিন খোলা হয়, তখন দেখা যায় তাদের প্রত্যেকটার মধ্যেই মানুষের অঙ্গ। কোনোটাতে মাথা, কোনোটাতে হাতের অংশ, কোনোটাতে পায়ের অংশ, আবার কোনোটাতে হাঁটুর নিচের অংশ। সেখানে থাকা সমস্ত পুলিশ কর্মীরা খুব সন্দেহজনক একটা ব্যাপার লক্ষ্য করেন। কোনো পলিথিনে গলার নিচে থেকে পেট পর্যন্ত কোনো অংশ নেই। যদি কোনো ব্যক্তি ক্রাইম করার পর সে নিজেকে বাঁচতে চায়, তাহলে সে সাধারণত মাথাটাকে সরিয়ে ফেলে, যাতে মাথা দেখে কেউ শনাক্ত করতে না পারে। এমন কয়েকটা কেস আগে আপনাদের বলেছি, কিন্তু এই ক্ষেত্রে ব্যাপার সম্পূর্ণ আলাদা। এখানে মাথা, হাত, পা পাওয়া যাচ্ছে, কিন্তু গলার থেকে পেট পর্যন্ত পুরোটাই উধাও। ওই পলিথিনগুলোর মধ্যে কিছু বডি ডিকম্পোজড হয়ে গেছে, কারণ সেগুলো কিছু 8 মাস আগের, কিছু 10 মাস আগের, কিছু 6 মাস আগের। সমস্ত পলিথিন ব্যাগ সেখান থেকে তুলে ফরেন্সিকের জন্য পাঠানো হয়। ওই 40টা পলি ব্যাগ থেকে মোট 17টা বাচ্চার মাথা পাওয়া যায়, যেগুলো কিছু মেয়ের আবার কিছু ছেলের। এবার তারিখ আসে 1 জানুয়ারি 2007। ওই দিন নয়ডা পুলিশ মনীন্দ্র সিং পান্ডের এবং তার চাকর সুনিন্দর কলিকে গ্রেপ্তার করে নয়ডা থানায় নিয়ে আসে। ততক্ষণে সকলে এই ব্যাপার জানাজানি হতেই
সমস্ত টিভি চ্যানেল এই ব্যাপার কভার করে। প্রত্যেকটি চ্যানেল ওই D5-এর বাড়িতে গিয়ে লাইভ টেলিকাস্ট করে। 2007-এর জানুয়ারি মাসের 1 তারিখেই, অর্থাৎ বছরের প্রথম দিনেই এমন একটা খারাপ খবর গোটা ভারতবর্ষবাসী এবং দিল্লিবাসী পাবে তারা ভাবতেও পারেনি। বিভিন্ন টিভি চ্যানেল এই ব্যাপার নিয়ে বিভিন্ন রকম খবর করে। যেমন কেউ বলে এই বাচ্চাদেরকে মেরে তাদের হার্ট এবং কিডনি বিক্রি করা হয়েছে, আবার কোনো চ্যানেল বলে শরীরের বাকি অংশটা নালাতে ভেসে গেছে। কিন্তু ইনভেস্টিগেট হওয়ার পর দেখা যায় এই ব্যাপার বিক্রি করা বা ভেসে যাওয়ার ব্যাপার নয়। 1 জানুয়ারি 2007 আবার ওই D5-এর বাড়িতে নয়ডা পুলিশ তল্লাশি চালায়। এবার আর খালি হাতে ফিরতে হয়নি পুলিশকে। সেখান থেকে একটা ফোন পাওয়া যায়। পরবর্তীকালে দেখা যায় সেই ফোনটা নিখোঁজ হয়ে যাওয়া পায়েলের, যে 7 মে 2006-এ নিখোঁজ হয়েছিল। ওই ফোনটাকে দেখিয়ে নয়ডা পুলিশ প্রথম মনীন্দ্র সিং পান্ডেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মনীন্দ্র সিং পান্ডের উত্তর দেয় সে পায়েলকে জানে না। পরে আবার ওই ফোন সুনিন্দর কোহলিকে দেখানো হয়, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে অস্বীকার করে ঠিকই, কিন্তু পরবর্তীকালে সে স্বীকার করতে বাধ্য হয়। সাধারণ কিছু জিজ্ঞাসাবাদের পরই নয়ডা পুলিশ ভাবে এই কেস সলভ হয়ে গেছে, কিন্তু সেই ভাবনা ভুল ছিল পুলিশের। পুলিশের মনে শুধুমাত্র একটাই প্রশ্ন, কেন এতগুলো মার্ডার? আবার শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথমে মনীন্দ্র সিং পান্ডের কিন্তু মুখ খুলতে চায়নি, কিন্তু যেহেতু এতগুলো বডি একসঙ্গে পাওয়া গেছে তাই মনীন্দ্র সিং পান্ডের ভাবে মিথ্যা বলে বেরোনোর কোনো উপায় নেই, সত্য কথা না বলে এখান থেকে সে বেরোতে পারবে না। এই ভাবনা চিন্তা করেই মনীন্দ্র সিং পান্ডের প্রথম মুখ খোলে। সে পুলিশকে বলে প্রায় প্রতি মাসেই সে ওই D5-এর বাড়িতে আসতো। তার দিল্লি আর নয়ডাতে অনেক দালালের সঙ্গে পরিচয় ছিল। 7 মে 2006 তারিখে সে অনেক দালালকেই ফোন করে, কিন্তু কোনো দালাল তাকে কলগাল পাঠাতে পারেনি। সেদিন খুব উদাস এবং খুব সমস্যায় পড়ে যায় মনীন্দ্র সিং পান্ডের। কোনোদিকে কোনো উপায় না দেখে সে বাধ্য হয়েই সুনিন্দর কোহলিকে বলে কোনো একটা ব্যবস্থা করতে। ব্যাপার শোনার পরই সুনিন্দর কোহলি তার মালিককে বলে, ঠিক আছে, দেখছি, কিছু একটা ব্যবস্থা করছি। পায়েলের ওই D5-এর বাড়িতে আসার ব্যাপারটাও সুনিন্দর কোহলি নিজেই করে। 7 মে 2006 সারা রাত্রি পায়েল মনীন্দ্রর সঙ্গেই ছিল। মনীন্দ্র সিং পান্ডের পুলিশকে আরও বয়ান দেয় সে কখনো কাউকে খুন করেনি, সে কোনো বাচ্চার সাথে কোনো খারাপ কাজ বা অত্যাচার সে নিজে করেনি। তবে হ্যাঁ, ওই বাড়িতে আসার পর 2 থেকে 3 দিন যে কটা দিনই সে থাকতো তার প্রতিদিনই একটা করে কলগাল লাগতো। এই ব্যাপার তার মুখ থেকে শোনার পরই পুলিশ মনীন্দ্র সিং পান্ডের ব্যাপারে যাচাই করা শুরু করে। দেখা যায় সে সত্য কথাই বলেছে, সে কখনো কাউকে খুন করেনি। তাহলে কি সুনিন্দর কোহলি একাই এই সব কাজ করেছে? এ এক গভীর প্রশ্ন। একটা মানুষ কি করে এতগুলো খুন করতে পারে? এই ঘটনা দিল্লির সাধারণ মানুষের মধ্যে এত ক্ষোভ জন্মায় যে তারা যদি কোনো রকম ওই দুজনকে হাতে পেত হয়তো তারা মেরেই ফেলত। ওই দুজনের জন্য আলাদা আলাদা সিকিউরিটি আর ফোর্সের ব্যবস্থা করা হয়। শহরের সমস্ত সাধারণ মানুষ এবং মিডিয়াকে লুকিয়ে একটা গুপ্ত জায়গা ঠিক করা হয়। সেখানে সকলের চোখ এড়িয়ে ওই দুজনকে রাখা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। এই কেসের জন্য নয়ডা পুলিশের মোট 6টা টিম তৈরি করা হয়। ঘটনা শুরুতে যে সমস্ত অফিসার কাজ করেনি বা ঢিলেমি দিয়েছিল তাদের প্রত্যেককে চেঞ্জ করা হয়। সরকারের পক্ষ থেকে তার জায়গায় নতুন টিম অ্যাপয়েন্ট করা হয়। এই কেসের জন্য মুখ্যমন্ত্রী থেকে পুলিশ সকলের ওপরই একটা বিরাট প্রেসার তৈরি হয়। এমনকি নিঠারিতে ধর্ণা প্রদর্শন শুরু করে সাধারণ মানুষ। দিল্লির বড় অফিসাররা এই কেসের জন্য কয়েকজন পুলিশকে সাসপেন্ড পর্যন্ত করে। ঠিক তারপরেই ওই গুপ্ত ঘরে 4 জন পুলিশ অফিসার সুনিন্দর কোহলিকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। যতবারই পুলিশ জিজ্ঞাসা করে ততবার কোহলির মুখে একটাই উত্তর, সমস্ত কিছু তার মালিক জানে। প্রায় 3 থেকে 4 দিন এই একই উত্তর তার মুখে। এদিকে পুলিশ যাচাই করে দেখেছে যে মনীন্দ্র সিং পান্ডের পুলিশকে সত্য কথাই বলেছে, আর সুনিন্দর কোহলি ভেঁটা মানুষের মতো একই কথা বলে, সমস্ত তার মালিক জানে। এখানে নয়ডা পুলিশ একটা বুদ্ধি বের করে। পুলিশের ওই 4 জন টিম সুনিন্দরকে বলে, তোমার মালিক সব বলে দিয়েছে, ওকে আমরা ছেড়ে দিয়েছি, এবার সমস্ত ঘটনায় তুমি ফাঁসবে। তোমার মালিক তোমার উপরে সব দোষ চাপিয়ে দিয়েছে, বলেছে তুমিই সব করেছো। এই করতে করতে 2 থেকে 3 দিন পার হয়ে যায়। প্রায় 4 দিনের দিন সুনিন্দর কোহলি প্রথম পুলিশের কাছে মুখ খোলে। হয়তো বিশ্বাস করবেন না, তবুও বলছি, তার কাছে পুলিশ প্রথম সত্য কথা শোনার পর ওই ঘরে থাকা 4 জন পুলিশ অফিসার ছুটে বাইরে বেরিয়ে আসে। তাদের মধ্যে 2 জন বমি করে ফেলে। ওই কেসের আইও তার সিনিয়রকে ডেকে বলে,
আমি একে জিজ্ঞাসাবাদ করতে পারবো না। সিনিয়র বলে, কেন, কি হয়েছে? প্রথম সুনিন্দর যে কথাটা বলেছিল সেই কথাটা শোনার পর ওই আইও বলে যে আমার ওর কাছে যেতেই ভয় লাগছে। ঠিক তারপরেই 10 জনের একটা পুলিশ টিম তৈরি করে ওই ঘরে পৌঁছায়। সঙ্গে সঙ্গে তার হাত পা বাঁধা হয়। সকল পুলিশ কর্মী তার দিকে ঘৃণার চোখে দেখতে থাকে, তার সঙ্গে ভয়টাও বলতে পারেন। পুলিশ কর্মীরাও ভয় খেয়ে যায় তার কথা শুনে। সুনিন্দর কলির জিজ্ঞাসাবাদের প্রথম উত্তরটা ছিল যে 17 জন বাচ্চা নিখোঁজ হয়েছে, সুনিন্দর কলি তাদেরকে মারার পর তাদের বুকের ভিতর থেকে কলিজা বের করে তার রান্নাঘরে প্রেসার কুকারে সেদ্ধ করে সে নিজে খেয়েছে। কতটা ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। এক পুলিশ কর্মীর বয়ান অনুযায়ী তিনি বলেন, এই কথাটা শোনার পর আমরা শুধু তার দাঁতের দিকে দেখছিলাম, যে নরখাদক আর আদমখোর দেখতে কেমন হয়। তিনি আরো বলেন যে ঘৃণার সাথে সাথে তাকে দেখে ভয়ও লাগছিল। ওই 10 জনের টিমের জিজ্ঞাসাবাদের পর সমস্ত ঘটনা সামনে আসে। সুনিন্দর কলি উত্তরাখণ্ড থেকে দিল্লি আসার পরেও সমস্ত ব্যাপার প্রায় ঠিকঠাকই ছিল। প্রথম সমস্যার সূত্রপাত হয় যখন মনীন্দ্র সিং পান্ডের ওই D5 বাড়িতে নতুন নতুন মেয়েদেরকে নিয়ে আসতো। রাত্রের দিকে নেশা করার পর চাকর সুনিন্দ্র তার মালিকের কীর্তিকলাপ লুকিয়ে লুকিয়ে দেখত। একদিন খুব সকালের দিকে মনীন্দ্র সিং এর চণ্ডীগড়ে কাজ ছিল। সেদিন খুব সকাল সকাল খুব তাড়াতাড়ি করেই মনীন্দ্র সিং ওই D5 বাড়ি থেকে বেরিয়ে যায় এবং যাওয়ার সময় সুনিন্দর কলিকে বলে যায় যে মেয়েটি এখনো পর্যন্ত ঘরে রয়েছে তার বাড়ি ফেরার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিতে। মনীন্দ্র সিং পান্ডের ওই বাড়ি থেকে চলে যাওয়ার পর সুনিন্দর কলি ওই মেয়েটির কাছে যায়, মেয়েটিকে অফার করে, বলে আমিও তোমাকে পয়সা দেব। কিন্তু ওই মেয়েটি রাজি হয়নি। তার সঙ্গে সুনিন্দর কলিকে ওখানেই দূরে ঠেলে দিয়ে অপমান করে। অপমানের সমস্ত কথাগুলো শুনে খুব রাগ হয় সুনিন্দর কলি, আর রাগের মাথায় ওই মেয়েটিকে ওখানেই গলা চেপে ধরে হত্যা করে। এটাই ছিল তার প্রথম খুন। মেয়েটির মৃত্যু হওয়ার পর সেই লাশের ওপরে অত্যাচার চালায় সুনিন্দর কলি। তারপর সেই লাশটাকে টানতে টানতে বাথরুমে নিয়ে যায়। পুরো শরীরটাকে 3টে পিস করে। প্রথমে মাথাটাকে কেটে সরিয়ে দেয়, তারপরে বুক থেকে পেট আর পেট থেকে পা। সেই দিনই বুক থেকে পেটের কিছু অংশ কেটে প্রেসার কুকারে রান্না করে সে খায়। কিছুটা অংশ ফ্রিজে রেখে দেয় আর বাকি অংশটুকু একটা পলিথিনে ভরে ছাদে গিয়ে ওই নালাতে ফেলে আসে। ছাদ থেকে নিচে আসার পরে সমস্ত বাথরুমটাকে ভালো করে পরিষ্কার করে ফেলে। ঠিক এরপরেই মানুষের মাংস খাওয়ার নেশা চেপে যায় সুনিন্দর কলির। এর প্রায় 15 দিন পর D5 বাড়ির সামনে কিছু বাচ্চা খেলা করছিল। ব্যাপারটা দেখার পরে সুনিন্দর কলি কিছু চকলেট কিনে নিয়ে আসে, সেই D5 বাড়ির সামনে দাঁড়ায়। ভর্তি দুপুরের দিকে সামনের রাস্তাটা প্রায় শুনশান। সুনিন্দর কলি একটা বাচ্চাকে ডেকে বলে, চকলেট খাবি? চকলেট দেখেই বাচ্চাটি বলে হ্যাঁ খাবো। সঙ্গে সঙ্গে তাকে একটা চকলেট দেয় কলি। সেটা খাওয়ার পর কলি আবার ওই বাচ্চাটিকে বলে, আর খাবি? বাচ্চাটি বলে হ্যাঁ। কলি বলে, আরও দেব, ঘরের ভিতরে চল। বাচ্চা মানুষটা ব্যাপারটা না বুঝতে পেরে ঘরের ভিতরে যায়। মকা পেয়ে প্রথমেই তার গলা চেপে ধরে খুন করে। বাচ্চাটির মৃত্যু হওয়ার পর কলি সেই লাশের উপর অত্যাচার করে। সেখানে গিয়ে সেই বাচ্চাটিকে টুকরো টুকরো করে, তার শরীরের কিছু অংশ সে আবার রান্না করে খায়। এটাই নিঠারির প্রথম নিখোঁজ হওয়া বাচ্চা। তারপরেই বাকি অংশ আবার পলিথিনের ভেতর ভরে ছাদে গিয়ে ফেলে দিয়ে আসে। নিচে এসে আবার বাথরুমটা পরিষ্কার করে নিজে সাধারণ মানুষ হয়ে যায়। এই ঘটনা হওয়ার পর 15 দিন থেকে 1 মাস অন্তর এই একই ব্যাপার করতে থাকে। সে D5 আশেপাশে যাকেই একা দেখতে পেত তাকেই ভুলিয়ে ভালিয়ে সেই বাড়িতে নিয়ে আসতো। প্রত্যেকটি শিশুকে প্রথমে সে খুন করত, তারপর তার উপর অত্যাচার করত, তারপর সেই বাথরুমে নিয়ে গিয়ে তাকে পিস করে তাকে রান্না করে সে নিজে খেত। সমস্ত জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর পুলিশের পক্ষ থেকে উত্তরাখণ্ডে তার বাড়িতে খবর দেওয়া হয়। বাড়িতে তার স্ত্রী, বাচ্চা এবং বৃদ্ধ বাবা মা এই সমস্ত ঘটনা শোনার পর পুলিশকে বয়ান দেয়, যদি সুনিন্দর কলি এরকম কাজ করে থাকে তাহলে তাকে মেরে দেওয়াই ঠিক হবে। এদিকে পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার সঙ্গে কি করা উচিত, তখন সুনিন্দর কলি নিজেই বলে একমাত্র ফাঁসি। পরবর্তীকালে এই কেস CBI তদন্ত হয়। মোট 17টি মার্ডার কেস লাগানো হয় সুনিন্দর কলির ওপর। 2014 সালের কাছাকাছি এসে 12 থেকে 13টা কেসের রায় দেয় আদালত, যার মধ্যে দোষী সাব্যস্ত করার পর প্রত্যেকটাতেই ফাঁসির সাজা। 7 সেপ্টেম্বর 2014 মেরঠ সেন্ট্রাল জেলে তাকে নিয়ে যাওয়া হয় ফাঁসি দেওয়ার জন্য। কিন্তু ভাগ্যের কি পরিহাস, কথায় আছে রাকে হরি তা মারে কে। ভোরের দিকে ফাঁসি হওয়ার কথা থাকলেও 3 থেকে 4টে কেসে রায় না আসার জন্য ওই রাত্রেই
কিছু উকিলের তৎপরতায় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ওই দিন রাত্রি 3টের সময় অর্থাৎ ফাঁসি হওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে সুনিন্দর কোহলির ফাঁসি স্থগিত করে দেওয়া হয়। একদিকে ম্যাজিস্ট্রেটের সিলমোহর, অপরদিকে জেলার সাহেবও তৈরি, আবার জল্লাদও তার দড়ি নিয়ে রেডি। কিন্তু 8 সেপ্টেম্বর 2014 তারিখে ভোরের দিকে ফাঁসি হয়নি সুনিন্দর কোহলির। মোট 13 বার ফাঁসির সাজা শোনানোর পরেও মৃত্যু তার কাছে এসেও তাকে ছুঁতে পারেনি। এরপর আসুন 11ই নভেম্বর 2025 অর্থাৎ এই কয়েকদিন আগে বহু শুনানির পর সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে। 12ই নভেম্বর 2025 দীর্ঘ 19 বছর পর সুনিন্দর কোহলি আজ মুক্ত। 31শে ডিসেম্বর 2006 তার বয়স ছিল 30 বছর। আজ 19 বছর পর এসে তার বয়স হয়েছে 49 বছর। এবার প্রশ্ন, এতগুলো খুন এবং এত খারাপ অপরাধ করার পরেও সুনিন্দর কোহলি কি করে ছাড়া পেল? সিবিআই এর কাছে যখন সেই মামলা যায়, সিবিআই তদন্ত করার পর তার উপযুক্ত প্রমাণ আদালতের কাছে পেশ করতে পারেনি। সুপ্রিম কোর্টের বয়ান অনুযায়ী ওই নালা থেকে মৃতদেহের টুকরো পাওয়া গেছে ঠিকই, কিন্তু কোর্টের কাছে এমন কোনো প্রমাণ নেই যে সমস্ত মার্ডারগুলো সুনিন্দরই করেছে। এই খুন করতে তাকে কেউ দেখেনি, শুধুমাত্র তার মুখের স্বীকারোক্তিটাই প্রমাণ, এছাড়া আর অন্য কোনো প্রমাণ নেই। এই 2025-এ এসে 12ই নভেম্বর জেল থেকে ছাড়া পাওয়ার পর তার পাশে আর কেউ নেই, তার মাথার উপরে ছাদ নেই। তার স্ত্রী সমস্ত মিডিয়ার কাছে বয়ান দেয় যে সে সুনিন্দর কোহলির সঙ্গে থাকতে পারবে না, তাই সে বাড়ি বিক্রি করে দিয়ে কোথায় চলে গেছে তার কোনো হদিস নেই। সুনিন্দর জেলে থাকা অবস্থাতেই তার বৃদ্ধ মা বাবার মৃত্যু হয় গ্রামের বাড়িতে। আবার এই ঘটনার পরে তাকে কেউ কাজ বা থাকার জায়গা কোনোটাই দেবে না। ফাঁসি হয়নি ঠিকই, কিন্তু কিছুটা শাস্তি সে পেয়েছে। এই সমাজ তাকে ঘৃণা করবে, তাকে দেখলে ভয় পাবে। এখন এ জগতে সুনিন্দর একেবারে একা। আপনারা প্রত্যেকে সচেতন থাকুন। আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী সন্দেহজনক কিছু ব্যাপার দেখলেই অবশ্যই আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে জানান। এত ভয়ঙ্কর আর বিভীষিকাময় ঘটনা আমি নিজেও কখনো শুনিনি। এই ঘটনা রিসার্চ করার সময় আমার নিজেরও মাথা ঘুরে গেছে বলতে পারেন। দেখুন, এই সমাজে কার মনে কি আছে আমরা কেউ জানি না। যতটা পারবেন সতর্কে থাকুন, সাবধানে থাকুন। অবশেষে আজকের ঘটনা এই পর্যন্তই। এই ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবশেষে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।